আমাদের আজকের বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন। বিজন ভট্টাচার্যের নাটক আগুন। আগুন এই নাটকটি লেখা হয়েছে মন্বন্তরের পূর্বের অবস্থার ওপরে ভিত্তি করে। এখানে আগুন বলতে মানে প্রত্যক্ষ অর্থে সে আগুনকে বোঝায় না, এখানে আগুন বলতে খিদের আগুন বা পেটের আগুনকে বোঝানো হয়েছে। নাটকটি একাঙ্ক নাটক এবং 5টি দৃশ্য আছে নাটকটিতে। যারা নাটকটা পড়েছো তাদের জন্য, যারা নাটকটা পড়োনি তারা একটু বেশি করে শোনো, তাতে হয়তো উপকার হবে। সেক্ষেত্রে আলোচনা একটু দীর্ঘায়িত হতে পারে, তবে ধৈর্য ধরে শোনার চেষ্টা করো। 5টা দৃশ্য আলাদা আলাদা করে সংক্ষেপে আমি বলে দেবো। তা এই নাটকটি যে সময় লেখা হচ্ছে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা প্রায় শেষের পথে, এবং সেই সময় চালের যে অভাব দেখা দিয়েছিল বাজারে, খাদ্যশস্যের যে অভাব বাজারে দেখা দিয়েছিল, কিছু মানুষ ইচ্ছা করে খাদ্য মজুত করে রেখেছিল গুদাম ঘরে, সেগুলো বাজারে ছাড়ছিল না। তার ফলে খাদ্যশস্যের দাম সমানে বেড়ে গিয়েছিল, এবং বেড়ে যাওয়ার ফলে দরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত সেই সময় চালের জন্য হাহাকার করেছে, এবং প্রচুর মানুষ শহরের দিকে ছুটে গেছে সামান্য একটু ভাতের আশায়। তা এইসব নিয়ে লেখাও আছে অনেক। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে, একটি মোরগের কাহিনী, সেখানেও এই মন্বন্তরের কথাই লেখা রয়েছে। যাই হোক, মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, আমরা যেমন দেখি না কোনো অনুষ্ঠান বাড়ির সামনে কুকুরের ভিড়, তা ঠিক সেরকমভাবে উচ্ছিষ্ট খাওয়ার জন্য কিছু মানুষের ভিড় সেই সময় ধনী বাড়িগুলোর সামনে হতো। ধনী বাড়ির কোনো অনুষ্ঠানগুলোতে মানুষের ভিড় ঢল লেগে যেত। যে উচ্ছিষ্টগুলো পড়তো রাস্তার ধারে, সেই উচ্ছিষ্ট থেকে খাবার কুড়িয়ে খেত, ড্রেনের থেকে খাবার কুড়িয়ে খেত, পথের থেকে খাবার খুঁটে খেত। চাল ডাল যদি পথে পড়ে থাকতো সেখান থেকে খুঁটে খেত, কুকুরের মুখ থেকে ছিনিয়ে নিয়ে খেত, কুকুর মানুষ সব এক জায়গায় খেত। কি কঠোর, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটা কঠিন করুণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছিল। লক্ষ লক্ষ লোক সেই সময়, প্রচুর লোক গ্রামগঞ্জ ছেড়ে, চাষাবাদ সমস্ত কিছু ছেড়ে শহরের দিকে পাড়ি দিয়েছিল যদি দুমুঠো ভাত পাওয়া যায়, কারণ শহর মানে বড় লোকের জায়গা, সেখানে নিশ্চয়ই গেলে ভাতের সন্ধান পাওয়া যাবে, এই আশায় তারা ছুটে গিয়েছিল। কিন্তু পরিণতিতে তাদের এমন অবস্থা হয়েছিল, তারা অখাদ্য কুখাদ্য বিভিন্ন কিছু খেয়ে নানান রোগে আক্রান্ত হয়ে যখন মারা যায়, তখন তাদের দেহগুলোকে দাহ করারও কেউ ছিল না, শেয়াল কুকুরের ভোজ্যে পরিণত হয়েছিল। এই নিদারুণ দুঃখের মধ্যে দিয়ে সেই সময় মানুষ গেছে। যাই হোক, এবার আমরা মূল নাটকে চলে আসি। নাটকের 5টা দৃশ্যের মধ্যে প্রথম দৃশ্যের কথা বলি। প্রথম দৃশ্যে নাট্যকার একটা ভোরবেলার দৃশ্য দেখাচ্ছেন। ভোরবেলায় একটা সংসার, সেখানে 3জন মানুষ। 3জন মানুষ বলতে এখানে একজন পুরুষ, একজন মহিলা এবং একটি বাচ্চা। এখানে পুরুষটির কোনো নাম নেই তেমনভাবে, এবং মহিলাটিকে নেত্তর মা বলা হয়েছে। দেখা যাচ্ছে যে পুরুষটি তার স্ত্রীকে এবং বাচ্চাকে ভোরবেলা ঘুম থেকে তাগাদা দিয়ে তুলে দিয়েছে। কিসের জন্য তুলে দিয়েছে না, গ্রামগঞ্জে এই যে পুকুর ধারে বিভিন্ন বাগানে যে একটু কলমি শাক, নিমকাঠি, মানে কলমি শাক বলতে জলকলমি, জলকলমি, নিমকাঠি, কলা ইত্যাদি যেগুলো বিক্রি করতে পারবে, সেগুলো তুলে সেগুলো বাজারে বিক্রি করে বা কোনো জায়গায় বিক্রি করে সামান্য পয়সা পেলে যদি তারা একটু চাল কিনতে পারে। কিন্তু চাল কেনাটাও কিন্তু নিজের ইচ্ছা মতো ছিল না, সেখানেও বাধ্যবাধকতা, এটা লিমিটেড সব কিছু, মানে এটা লিমিটের মধ্যে ছিল। যেখানে চাল আসতো সেখানে যে যত ভোরে যে পারতো লাইন দিত, যদি চাল না পাওয়া যায় এই চিন্তায়। এবং সেখানেও কিন্তু একটা লিমিট ছিল, কেউ চাইলেই অতিরিক্ত পেত না, একটা লিমিট ছিল, একটা লিমিটের মধ্যে চাল দিত। তাই এখানে নেত্তর মাকে নেত্তর বাবা ডেকে দেয়, এবং নেত্তর মা চালের লাইনে যায়। চালের লাইনে দাঁড়িয়ে এখানে চাল পাওয়াটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে চাল পাওয়াটাই হচ্ছে কি চালের লাইনে দাঁড়ানো এবং চাল পাওয়া প্রথম দৃশ্যের মুখ্য বিষয়। তাহলে প্রথম দৃশ্যের বিষয়টা আমরা জানলাম। এবার আমরা দ্বিতীয় দৃশ্যে যাব। দ্বিতীয় দৃশ্যে দেখা যাচ্ছে যে তখন সকাল হয়ে গেছে, বিষয়টা একটু প্রকৃতি একটু উজ্জ্বল। এখানে একজন কৃষাণ এবং একজন কৃষাণী, কৃষাণের স্ত্রী, তাদের কথোপকথন তুলে ধরা হয়েছে।
কৃষাণ এবং কৃষাণী কী আলোচনা করছে না, চৈত্রের যে ফসলটা বা চৈতালি ফসল সেটা যখন উঠবে, সেটা উঠলে খাদ্যের অভাবটা কম বেশি দূরীভূত হবে। তা এখানে তাদের এত কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের একটা আশার কথা শোনা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে কৃষাণ কৃষাণীকে বলছে, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গো নাইনে একেবারে পেট থমে দাঁড়াবো। তাহলে কেষ্টর মার সঙ্গে লাইনের প্রথম দিকে দাঁড়াবে, অর্থাৎ চালটা তখনই পাবে যখন লাইনের প্রথম সারিতে দাঁড়াবে। যত পিছিয়ে পড়বে চাল পাওয়ার সম্ভাবনাও তত কমে যাবে এবং চাল নিয়ে ফিরতে ফিরতে বেলা 2টো হয়ে যাবে, তারপরে রান্না, তারপরে খাওয়া। তাহলে চালের সংকট এখানে তুলে ধরা হয়েছে দ্বিতীয় দৃশ্যে। যে যত তাড়াতাড়ি লাইন দিতে পারবে সে তত তাড়াতাড়ি চাল পাবে, আর যারা লাইনের পিছনে থাকবে তারা আদৌ পাবে কিনা তাও ঠিক নেই। চালের যে ভয়ঙ্কর সংকট, সেই সংকটকে তুলে ধরা হয়েছে। যেমন ধরো তোমাদের নুন কবিতাটা ছিল ফার্স্ট সেমিস্টারে, না সেকেন্ড সেমিস্টারে নুন কবিতাটা যে আছে, সেখানে একটা লাইন আছে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তা মানুষের জীবনে, মানে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে অন্ততপক্ষে আর কিছু না জুটুক, ভাতের সঙ্গে একটু লবণ জুটলেই হয়। আর এদের তো লবণ দূরের কথা, ভাতটুকুই জুটছে না, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তৃতীয় দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে একটা কারখানা শ্রমিকের কথা। তাহলে প্রথম দৃশ্যে আমরা দেখলাম হতদরিদ্র মানুষের কথা, দ্বিতীয় দৃশ্যে কিছুটা উজ্জ্বল কৃষাণ কৃষাণীর কথা, মানে প্রথমে দরিদ্র শ্রেণীর কথা তুলে ধরা হলো প্রথম দৃশ্যে, দ্বিতীয় দৃশ্যে তুলে ধরা হলো কৃষাণ কৃষাণীর কথা, তৃতীয় দৃশ্যে শ্রমিকের কথা আসছে, যে একজন কারখানার মজুর, সে তার স্ত্রীকে না, তার মেয়েকে বলছে যে খাবার দিতে, মেয়ে ফুলকির কাছে সে খাবার চাইছে, যদিও সে জানে ঘরে খাবার নেই, কিন্তু তার সত্ত্বেও ফুলকির কাছে খাবার চাইছে। সে শ্রমিকের নাম হচ্ছে সতীশ। সতীশ তার স্ত্রীর সঙ্গে, এবং খাবার না পাওয়ায় সতীশ কী করলো, সতীশ কিন্তু তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করতে শুরু করলো। এবং এর থেকে কি দেখা যাচ্ছে, খাদ্যের অভাব সংসারে কি সমস্যা তৈরি করছে। তৃতীয় দৃশ্যে শ্রমিকের কথা বলা হয়েছে, এবং সেই শ্রমিক জানে ভালোভাবেই তার ঘরে খাবার নেই, তা সত্ত্বেও সে খাবার চাইছে, এবং খাবার যখন সে পাচ্ছে না, সে তার পরিবারের ওপরে অত্যাচারে নেমে এসেছে। খাদ্যের সংকট পারিবারিক সংকটকে প্রকট করে তুলেছে। চতুর্থ দৃশ্যে একজন অফিস কর্মীর কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখছি যে দৃশ্য পরম্পরায় শ্রেণীটা আস্তে আস্তে দরিদ্র থেকে মধ্যবিত্তের দিকে আসছে দৃশ্য পরম্পরায়। প্রথম দৃশ্যে দরিদ্র, দ্বিতীয় দৃশ্যে কৃষাণ কৃষাণী, তৃতীয় দৃশ্যে শ্রমিকের কথা, চতুর্থ দৃশ্যে সাধারণ অফিস কর্মীর কথা আছে। সাধারণ অফিস কর্মী হরেকৃষ্ণ এবং তার স্ত্রী মনোরমা। সেখানে কি সমস্যা না, অফিস থেকে খাবার দেওয়ার কথা বলেছে, চাল ঠাল দেবে বলেছে, কিন্তু সেখানেও কালোবাজারি হচ্ছে, মানে ব্ল্যাকে সেগুলো বেচে দেওয়া হচ্ছে। তাহলে এখানে অফিস কর্মীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, তাদের ন্যায্য পাওনাটুকু তারা পাচ্ছে না। পঞ্চম দৃশ্যে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, পঞ্চম দৃশ্যে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে গেছে। কারণ খিদে কিন্তু ধর্ম দেখে জাত দেখে খিদেটা লাগে না। খিদেটা কখন লাগে? খিদে কিন্তু ধর্ম জাতকে মানে না, পেটের আগুন ধর্ম বা জাতকে মানে না। পেটের আগুন শুধু ভাত চায়, পেটের আগুন শুধু ভাত চায়। সেখানে দেখা যাচ্ছে যে মুসলমান, হিন্দু, ওড়িয়া, সিভিক গার্ড, যুবক সকলে লাইনে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? না সামান্য একটু খাবার পাওয়া যাবে সেই জন্য। এবং লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপরে যখন কর্তব্যরত সিভিক গার্ড লাইনে অন্যায়ভাবে লোককে বের করে দিচ্ছে, তখন তারা প্রতিবাদ করতেও শিখেছে। তাহলে পঞ্চম দৃশ্যে দেখা যাচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়েছে, এবং এক হওয়ার পরে তারা প্রতিবাদ করতেও শিখেছে। কেন প্রতিবাদ করছে? কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে।
মানুষ কখন প্রতিবাদ করে? যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষ তখন প্রতিবাদ করে। তারা প্রতিবাদ করছে। সেখানে প্রতিবাদীদের মধ্যে কে হিন্দু, কে মুসলমান, কে ওড়িয়া, কে বাঙালি, কে হিন্দিভাষী, এগুলো কোনো ব্যাপার নেই। মূল বিষয়টা দাঁড়িয়েছে তখন সমস্ত কিছু শেষে তারা মানুষ। সমস্ত কিছু শেষে তারা মানুষ, তাদের পেটের জ্বালাও কিন্তু ঠিক একই রকম। এমন না যে হিন্দুর বেশি খিদে পাচ্ছে, ইসলামের কম খিদে পাচ্ছে, বিষয়টা কিন্তু তা না। এখানে সবার সমান খিদে, পেটের জ্বালা, পেটের আগুন সবার এক। তাহলে এখানে পঞ্চম দৃশ্যে এই কথাই বলেছে এবং নাটকের শেষে নাট্যকার সবাইকে জীবন সংগ্রামে ব্রতী হতে বলেছেন। সবাইকে বলেছেন যে লড়াই করে বাঁচতে হবে, মানে এই খাদ্য সংকটের হাত থেকে, যে খাদ্য সংকটটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল, মানে এটা প্রি প্ল্যান্ড, এমন না যে আমাদের যেমন ৭৬-এর মর্মান্তরটা ওটা প্রাকৃতিক কারণে হয়েছিল, স্বাভাবিকভাবে হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে যে মর্মান্তরটা হয়েছিল, যে মহামারী দেখা গিয়েছিল, সেটা কিন্তু প্রি প্ল্যান্ড ছিল, সেটা প্ল্যান করে করা হয়েছিল, খাদ্য গুদামজাত করে ইচ্ছা করে এটা তৈরি করা হয়েছিল এবং এর বিরুদ্ধে গর্জে উঠতে বলেছে। এই গেল আগুন নাটকের সংক্ষিপ্ত আলোচনা। এর চেয়ে সংক্ষিপ্ত করা সম্ভব হলো না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবার কাছে।